সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যার ঘরে অবস্থান করছেন। শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন হতে চলল আমরা তোমাদের সাথে ক্লাসরুমে যেয়ে ক্লাস নিতে পারছি না। অনেকদিন হতে চললো তোমাদের সেই সুন্দর সুন্দর মুখগুলোকে দেখতে পাচ্ছি না, এজন্য খুব মিস করছি তোমাদেরকে। তো তারপরেও যেহেতু আমরা সমগ্র বিশ্ব আজ এক মহামারীতে আক্রান্ত, আমাদের এই ছোট্ট সুন্দর দেশটাও এই মহামারী থেকে রেহাই পায় নাই। কোভিড-19 নামক এক মারাত্মক কিন্তু অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা সমগ্র বিশ্ব আক্রান্ত হচ্ছে। আর ইতিমধ্যে লক্ষ ছাড়িয়েছে মৃত্যুর হার, আর কয়েক লক্ষ মানুষ সমগ্র পৃথিবীতে এই ভাইরাস দ্বারা আক্রান্ত। তো এই কারণেই তোমরা জানো মার্চের 17 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজকে জুলাই মাসের 1 তারিখ, দীর্ঘ সময়। তো এই যে সময়টা তোমরা যেন পড়াশোনা থেকে পিছিয়ে না যাও, অর্থাৎ তোমরা যেন পড়াশোনার সাথে সম্পর্ক রাখতে পারো, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি বাংলা কলেজ, বিশেষ করে বাংলা কলেজের অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার এবং সংশ্লিষ্ট শিক্ষকরা দীর্ঘদিন ধরেই অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন। তো যেহেতু দীর্ঘদিন ধরে ক্লাস চলছে, তারই ধারাবাহিকতায় আজ একাদশ শ্রেণীতে যারা আছো, একাদশ মানবিক বিশেষ করে, তাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে শিক্ষার্থী একটু দেখো যে কেউ দেখতে পাচ্ছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা বুঝতে পারছো কিনা। একটু আসলে একটু কমেন্ট করলে আমি বুঝবো একটু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, লাইভ শুরু হচ্ছে। ধন্যবাদ যারা সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো একাদশ মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন আমি তোমাদেরকে পড়াই। তোমরা জানো ক্লাস চলাকালীন সময়ে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এবং আমি না শুধু, আমাদের আরো কয়েকজন ম্যাডামই তোমাদের ক্লাস নিয়েছিল, এবং পৌরনীতি সুশাসন আমাদের বেশিরভাগই শেষের পর্যায়ে ছিল, আমরা রিভাইজে ছিলাম। ক্লাস চলাকালীন সময়ে আমি তোমাদেরকে আমলাতন্ত্র পড়াচ্ছিলাম, শুরু করেছিলাম, কিন্তু সেটা শেষ করতে পারি নাই। এই জন্য আজকে আমি আমলাতন্ত্র পড়াবো। আজ তোমাদের সাথে আমি আছি মোসাম্মদ শাহনাজ ফেরদৌসী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আচ্ছা, আগেই বলেছি বা তোমরা রুটিনেও দেখেছো যে আমলাতন্ত্র বিষয়ে আলোচনা করব। তোমাদের যে নবম অধ্যায়, সেখানে আছে পৌরনীতি সুশাসনের প্রথম পত্রের নবম অধ্যায় আছে আমলাতন্ত্র ও জনসেবা। তো এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখান থেকে আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখবো, আমলাতন্ত্র বলতে কি বুঝো, তারপর আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলা কি, এবং সুশাসন প্রতিষ্ঠায় বা জনসেবায় আমরা কি কি কাজ করছি। এসো এখন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আসি যে আমলাতন্ত্রের ধারণা, অর্থাৎ আমলাতন্ত্র বিষয়টি কখন থেকে শুরু হয়েছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাতে আমলাতন্ত্রের উপস্থিতির অনেক প্রমাণ পাওয়া যায়। আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চলের সুমেরীয় সভ্যতাতেও এক ধরনের আমলাতন্ত্র ছিল। মূলত আমলাতন্ত্রের সূচনা কিন্তু সেখান থেকে। এছাড়াও প্রাচীন মিশরীয় সভ্যতা, তারপরে চীন সভ্যতা ও রোমান সভ্যতাতেও আমলাতন্ত্র প্রচলিত ছিল। আধুনিক জাতি রাষ্ট্র ব্যবস্থা, তোমরা জানো যে অষ্টাদশ শতাব্দী থেকেই জাতিভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার প্রচলন হয়। তো আধুনিক জাতি রাষ্ট্র ব্যবস্থার বিকাশের সময় থেকে, বিশেষ করে অষ্টাদশ শতাব্দী থেকেই বর্তমানে আমরা যেই অর্থে আমলাতন্ত্রকে বুঝে থাকি তার সূচনা শুরু হয়। তাহলে আধুনিক কালে আমরা আমলাতন্ত্র যেই অর্থে বুঝে থাকি সেটা শুরু হয় অষ্টাদশ শতাব্দী থেকে। এবং এটাও বলতে পারি, আবার এটাও বলতে পারি যে যখন জাতিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত হয়
আর তখন থেকে আমলাতন্ত্র বিষয়টির ধারণা শুরু হয়। আর 19 শতাব্দীতে ইউরোপের অনেক দেশ, ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্র বড় ভূমিকা রাখতে শুরু করে। যে অষ্টাদশ শতাব্দীতে প্রথম আমলাতন্ত্র শুরু হয়, আর হচ্ছে 19 শতাব্দীতে এসে ইউরোপের যে রাষ্ট্রগুলা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। আমলাতন্ত্র বস্তুত আধুনিক যে রাজনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ। আমরা জানি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের দুটো অংশ থাকে। একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আর একটা অংশ হচ্ছে অরাজনৈতিক। রাজনৈতিক অংশে আছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী ইত্যাদি পদমর্যাদার ব্যক্তিবর্গ। যে রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপতি, সরকার প্রধান, আমাদের প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীবর্গ এবং অন্যান্য মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিবর্গ, যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে এবং ক্ষমতা শেষ হলে তারা চলে যায়। আর অরাজনৈতিক অংশে আছে রাষ্ট্রের প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা। রাজনৈতিক অংশে আছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, আর অরাজনৈতিক অংশে আছে রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিয়োজিত স্থায়ী নিযুক্ত সরকারি কর্মচারীরা। এই স্থায়ী সরকারি কর্মচারী, বিশেষ করে উচ্চ পদস্থ যে কর্মচারী, তাদেরকেই বলা হয় আমলা। তাহলে আধুনিক শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার যে অরাজনৈতিক অংশ, সেই অরাজনৈতিক অংশের স্থায়ী এবং উচ্চপদস্থ যে কর্মচারী আছে তাদেরকে বলা হয় আমলা। আর এবং তাদের দ্বারা যে পরিচালিত শাসন ব্যবস্থা, সেটাই হচ্ছে আমলাতন্ত্র। বোঝা গেল তো তাহলে যে আমলাতন্ত্রের ধারণাটা কোথেকে আসছে বা সাধারণভাবে আমলাতন্ত্র বলতে কি বুঝি। এখন আমরা আসি আমলাতন্ত্রের সংজ্ঞায়। ইংরেজি ব্যুরোক্রেসি শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে আমলাতন্ত্র। এই ব্যুরোক্রেসি শব্দটা এসছে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটেন থেকে। একটু দেখে নাও তোমরা যে ইংরেজি ব্যুরোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে আমলাতন্ত্র, যা ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটেন থেকে উৎপত্তি হয়েছে। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল বা ডেস্ক অথবা দপ্তর, আর ক্রেটেন শব্দের অর্থ হলো শাসন। সুতরাং উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র বলতে ডেস্ক গভর্নমেন্ট বা টেবিল, দপ্তর বা টেবিলে বসে পরিচালিত শাসন ব্যবস্থাকে বুঝি। ঠিক আছে, তাহলে শব্দগত অর্থে আমলাতন্ত্র বলতে ডেস্ক গভর্নমেন্ট বা টেবিলে বসে পরিচালিত শাসন ব্যবস্থাকেই বুঝি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে আমলাতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। তাদের মধ্যে জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার, তোমরা নাম শুনে থাকবে, ম্যাক্স ওয়েবারকে কিন্তু আমলাতন্ত্রের জনকও বলা হয়। তো এই যে ম্যাক্স ওয়েবার বলেন আমলাতন্ত্র হচ্ছে এমন এক প্রশাসন ব্যবস্থা যা দক্ষতা সম্পন্ন, নিরপেক্ষতা ও মানবিকতা বোধের অনুপস্থিতির বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে আমলাতন্ত্র হচ্ছে কি, যে দক্ষতা সম্পন্ন, নিরপেক্ষতা অর্থাৎ দক্ষ, নিরপেক্ষ এবং মানবিকতা বোধের অনুপস্থিতির বৈশিষ্ট্য সম্পন্ন এক ধরনের প্রশাসন ব্যবস্থা। প্রফেসর ফাইনার কি বলেছেন যে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত এবং অভিজ্ঞ কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ফাইনারের মতে এ পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর সেখানে অনেক শব্দ হচ্ছে। আমি চেষ্টা করেছি জানলা দরজা সব বন্ধ করে দেওয়া, তারপরেও কিন্তু কিছু শব্দ চলে আসছে। তো আমি খুবই দুঃখিত, ক্লাস হয়তো একটু হবে। তারপরেও তোমরা চেষ্টা করো যে যদি শুনতে বা দেখতে কারোর কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা একটু কমেন্টে জানাও, আমি তাহলে চেষ্টা করব সেই সমস্যা থেকে উত্তরণের। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এখন অধ্যাপক এইচ এল আস্কি বলেন, আমলাতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যার নিয়ন্ত্রণ এত পূর্ণ মাত্রায় কর্মকর্তাদের হাতে ন্যস্ত থাকে যে তাদের এই ক্ষমতা সাধারণ নাগরিকের স্বাধীনতা বিপন্ন করে। লাস্কি নেগেটিভ অর্থে আমলাতন্ত্রকে বুঝিয়েছেন। লাস্কির মতে আমলাতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কর্মকর্তাদের হাতে অনেক বেশি ক্ষমতা থাকে এবং এর ফলে কি হয় যে জনগণের স্বাভাবিক স্বাধীনতা, সেই স্বাধীনতা বিপন্ন হয়।
এরপর রাষ্ট্রবিজ্ঞানী অগ বলেন, রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ বা আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাদারী, অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মচারী। তাহলে অগের মতে দেখো, অগ আমলাতন্ত্র, আমলা বলতে বুঝিয়েছেন কাদেরকে? যারা হচ্ছে দক্ষ, পেশাদারী, তারপর অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মচারী। তো এই যে এতগুলো সংজ্ঞা পর্যালোচনা করে সাধারণভাবে আমরা বলতে পারি, আমলাতন্ত্র বলতে সরকারি, স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ কর্মকর্তা কর্মচারীদের বোঝায়, যারা একটা বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয় এবং সরকারি নীতি ও কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করে। তাহলে আমলাতন্ত্র হচ্ছে কি? স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ কর্মকর্তা কর্মচারী, যারা একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় এবং যাদের উদ্দেশ্য থাকে সরকারি যে নীতি বা আদর্শ সেগুলোকে নির্ধারণ করা এবং বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা। এবং এই যে আমলা যারা আছে তাদের সহযোগিতার উপরে কিন্তু ভিত্তি করে যে একটা সরকার ব্যবস্থা সেটা সফল হবে না ব্যর্থ হবে সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের কর্মকাণ্ডের উপর। এখন এই পর্যন্ত বোঝা গেছে যে আমলাতন্ত্র বলতে তাহলে কি বুঝি? এ পর্যন্ত তো বোঝা গেছে না? এখন আমরা আসি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্য আছে, মানে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমলাতন্ত্র। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পদসোপান নীতি। পদসোপান নীতিটা কি? যে বিভিন্ন পদক্রম। পদসোপান নীতি হলে এমন একটি পরিকল্পনা ব্যবস্থাপনা, যে এমন একটা পরিকল্পনা ব্যবস্থাপনা যার মাধ্যমে ঊর্ধ্বতন ও অধস্তন কর্মচারীদের কর্তৃত্ব ও দায়িত্বের মাধ্যমে পরস্পরকে সম্পর্কযুক্ত করা হয়। তাহলে পদসোপান নীতিটা কি? যেখানে হচ্ছে উচ্চ পদস্থ, যেখানে তোমার ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তা থাকেন, যাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে? যে কর্তৃত্ব ও দায়িত্বের উপর ভিত্তি করে। এরপরে আসে পদসোপান ব্যবস্থায় প্রতিটি ব্যক্তির উপর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন। তিনি তার অধস্তনদের কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। যে পদসোপান নীতি অনুযায়ী প্রত্যেকটা প্রশাসনিক ব্যবস্থায় কি হয়? যে একজন কর্মকর্তার উপরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে এবং এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার অধস্তন কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই প্রশাসনিক কাঠামোর পদগুলো মর্যাদা ও কর্তৃত্ব অনুসারে স্তর বিন্যাস করা হয়। এরপরে আসি স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে আমলাতন্ত্র হচ্ছে কি? স্থায়ী। আমরা সংজ্ঞায় আগেই বলেছি, তাই না? একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত আমলা যারা আছেন তারা পদে থাকতে পারেন, পদে আসীন থাকেন একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত। আমরা জানি একজন কর্মকর্তার অবসরের বয়স হচ্ছে 59 বছর। 59 বছর পর্যন্ত একজন কর্মকর্তা তার পদে থাকেন, পদে থেকে জনসেবা করেন। সরকারের পরিবর্তন বা মন্ত্রিসভার অদবদল হলেও আমাদের চাকরির স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে না। সরকার যদি চেঞ্জ হয় বা মন্ত্রিসভার যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমলাদের কোনো পরিবর্তন হয় না, আমলারা যে যার পদে স্থায়ীভাবে থাকে। তবে কোন আমলার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় বা অসদাচরণ, যে তিনি যদি তার কোনো ঊর্ধ্বতন বা অধস্তন কর্মকর্তার প্রতি অসদাচরণ করে বা চাকরির যে শর্ত, আমরা জানি যে আমলারা যখন চাকরিতে অংশগ্রহণ করে তখন তাকে কিছু শর্ত পূরণ করে এই চাকরিতে অংশগ্রহণ করতে হয়। তো এই যে চাকরির শর্ত, এই শর্তগুলো যদি কোনো কারণে সে লঙ্ঘন করে তাহলে নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার পূর্বে পদচ্যুত করা হয়। তাহলে স্থায়িত্বটা কি? আমলারা হচ্ছে স্থায়ী। সরকারের পরিবর্তন বা মন্ত্রিসভার পরিবর্তন হলে তাদের কোনো প্রভাব পড়ে না, তারা তাদের পদে থাকে। কিন্তু একজন আমলার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় বা অসদাচরণ প্রমাণিত হয় বা তিনি যদি চাকরির শর্ত লঙ্ঘন করেন সেই ক্ষেত্রে তার পদ থেকে তাকে সরে যেতে হয়, তাকে অপসারণ করা হয় পদ থেকে। তবে এই ক্ষেত্রে একটা নির্ধারিত প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে তারপরে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে তার পদ থেকে অপসারণ করা যায়।
এখন আমরা আছি নিরপেক্ষতা। নিরপেক্ষতা আমলাতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমলারা নিরপেক্ষ থাকেন, তারা কোনো দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকেন না। এক এক সময় আমরা জানি যে এক একটা সময় এক একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসেন, কিন্তু আমলারা দল ও রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। যে বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় আসে, সেটা আমলাদের উপরে খুব বেশি প্রভাব ফেলে না, কারণ আমলাদেরকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যেই কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তারা কি করেন যে তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য তারা দল ও রাজনীতির ঊর্ধ্বে উঠে জনসেবায় কাজ করে থাকেন। এরপর হচ্ছে পরিবর্তনশীলতা বা নমনীয়তা। পরিবর্তনশীলতা বা নমনীয়তা বলতে সাধারণভাবে বোঝায় যে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানো বা নিজেকে মানিয়ে নেয়া বা হচ্ছে পরিবর্তিত নীতিকে মেনে নেয়া, এটাই হচ্ছে পরিবর্তনশীলতা বা নমনীয়তা। আমলারা তাদের দীর্ঘ কর্মজীবনে, আমরা আগেই বলেছি যে অনেকদিন পর্যন্ত তারা কাজে থাকেন, তো এই যে দীর্ঘ কর্মজীবন, এই কর্মজীবনে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে থেকে কাজ করতে হয়। সেজন্য যদি তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পোষণ না করে ক্ষমতাসীন যে দল থাকে সেই দলের লক্ষ্য আদর্শ বাস্তবায়নই হচ্ছে এদের প্রধান কাজ। ঠিক আছে, এজন্য তাদেরকে পরিবর্তনশীল বা নমনীয় বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। বোঝা গেছে এই পয়েন্টটা? আরেকবার একটু বলি যে আমাদের দীর্ঘ জীবনে কি করতে হয়, বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে হচ্ছে কাজ করতে হয়। তো এখন একজন আমলা বা একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি তার যদি দুর্বলতা থাকে বা সেই দলীয় আদর্শকে তিনি যদি বাস্তবায়ন করতে চান, সেই ক্ষেত্রে কি হবে, ক্ষমতাসীন দলের বিপক্ষে যে তাকে কাজ করতে হবে, যেটা তার হচ্ছে যে বিধি আছে, তার চাকরি বিধি, সেই চাকরি বিধির পরিপন্থী, এটা সে কোনো অবস্থাতেই করতে পারে না। যখন যেই দল ক্ষমতায় আসুক না কেন, একজন আমলাকে বা একজন কর্মকর্তা বা কর্মচারীকে সেই দলের যে আদর্শ বা লক্ষ্য থাকে সেইগুলো বাস্তবায়নের জন্যই কাজ করতে হয়। এই জন্য তাদেরকে সবসময় একটা নমনীয় বা পরিবর্তনশীল মানসিকতার অধিকারী হতে হয়। এরপর হচ্ছে নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতা মানে হচ্ছে কি, যে কোনো গ্যাপ না দিয়ে একভাবে কাজ করে যাওয়া। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আর কি হয় যে একটা দল জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এর একটা নির্ধারিত মেয়াদ আছে, যেমন বাংলাদেশের প্রেক্ষিতে যে আমাদের সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। তো এই 5 বছর অতিক্রান্ত করতে পারেন বা কোনোভাবে অন্য কোনো কারণেও তার হচ্ছে এই যে সরকার ব্যবস্থা মন্ত্রিসভা ভেঙেও যেতে পারে, তাই না? তখন আর একটা দল হচ্ছে আবার একটা নির্বাচন হয়, আর একটা নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসে। তো এই যে একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে সরে যাওয়া বা নতুন একটা দলের ক্ষমতায় আসা, এই দুইটা বিষয়ের জন্য কিছুটা সময় দরকার। তো এই সময়টা যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা তো আসলে বাদ থাকে না, তাই না, বা বাদ রাখা যায় না। এই জন্য কি করতে হয়, নিরবিচ্ছিন্নভাবে এই যে সরকারি কর্মকাণ্ডকে নিয়ে যাওয়ার জন্য আমলারা কাজ করে থাকেন। অর্থাৎ সরকারের যে পরিবর্তন হলে কি হয়, আমলাদের যেহেতু পরিবর্তন হয় না, তারা সপদে বহাল থেকেই সরকারের নিরবচ্ছিন্নতা বা রাষ্ট্রের নিরবচ্ছিন্নতা বজায় রাখে। এখন হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ নিয়ম মেনে কাজ করা, মানসিকতা। আমরা জানি আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্যই থাকে জনসেবা করা বা জনগণের কল্যাণ করা। এর ফলে কি হচ্ছে যে সরকারের কাজের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু সরকারের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে, আমরা জানি সরকারের যাবতীয় কাজগুলো কিন্তু আমলারাই করে থাকেন। তো সরকারের কাজ বৃদ্ধির সাথে সাথে আমাদের কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে। এই যে বিপুল সংখ্যক কাজ, এই কাজ করার নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করার জন্য তাদেরকে নিয়মানুবর্তিতা অপরিহার্য, যে তারা মানে সঠিক সময়ে সঠিক কাজটা সম্পন্ন করতে হয়। এজন্য আমাদের
নিয়মানুবর্তিতার মধ্যে থেকেই কাজ সম্পন্ন করতে হয়। এরপরে আসি অজ্ঞাতনামা থাকা। অজ্ঞাতনামা থাকা মানে হচ্ছে পিছনে থাকা। অধিকাংশ ক্ষেত্রে আমলারা কি হয়, অজ্ঞাতনামা থাকে, অর্থাৎ পিছনে থেকে কাজ করেন আমলারা। ঠিক আছে, সরকারের সফলতা কিংবা বিফলতা তাদের স্পর্শ করে না। সরকার যদি সুফল হয় তার সুখ্যাতি যেমন মন্ত্রীরা ভোগ করেন, আর সরকার বিফল হলেও তার দায়িত্ব যায় মন্ত্রীদের। এই ক্ষেত্রে আমলা যারা আছেন তারা তাদের উপর খুব বেশি প্রভাব পড়ে না, তারা পিছনে থেকে বা অজ্ঞাতনামা থেকেই কাজ করে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, আমি চেষ্টা করেছি যে এমন ভাবে যে নোট করার মতো করে তোমাদের এই ক্লাস লেকচারটা রেডি করেছি, যাতে তোমরা দেখলে বুঝতে পারো, বা আমি চেষ্টা করছি যে তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বোঝানোর। তো যদি বুঝতে কারোর কোনো রকম সমস্যা হয় কোনো পয়েন্টে, প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব অবশ্যই সুন্দর করে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আরেকটু আমার সাধ্য মতো আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা বলতে এখানে জবাবদিহিতা বোঝানো হয়েছে, যে আমাদের উপরে সরকার যে কাজের ভার দিয়েছে তার জবাবদিহিতা। বাস্তবে দেখা যায় কি, যে সরকারের যাবতীয় কাজের জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকেন মন্ত্রীরা। আমরা জানি আমাদের দেশে অনেকগুলো মন্ত্রণালয় আছে। সচিবালয় হচ্ছে আমাদের প্রশাসনের কেন্দ্রবিন্দু। এই সচিবালয়ে অনেকগুলো মন্ত্রণালয় আছেন। তো এই যে মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হচ্ছেন একজন মন্ত্রী, আর প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। তো এই যে মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মাধ্যমেই হচ্ছে সরকারের বিভিন্ন কাজগুলা হয়ে থাকে। যেমন শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থ সংক্রান্ত কাজের দায়িত্ব হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের, বা স্বাস্থ্য বিষয়ক কাজের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় এই কাজগুলো করে থাকেন। তো এই যে যে কাজগুলো করছে মন্ত্রণালয়, তো এই যে সরকারি যে কাজ, যাবতীয় কাজের জন্য প্রত্যক্ষ একজন মন্ত্রী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকেন। আর আমলারা যেহেতু অজ্ঞাতনামা থাকে, এই জন্য জনগণ বা আইনসভার কাছে আমলাদের কোনো সরাসরি দায়িত্বশীলতা থাকে না। তবে তাদের দায়িত্বশীলতা থাকে সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট। স্ব মন্ত্রণালয়ে যে মন্ত্রী আছে সেই মন্ত্রীর নিকট তারা জবাবদিহি করতে বাধ্য, তাদের যে কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে বা তার হচ্ছে সমগ্র টিম সহ সে মন্ত্রীর কাছে দায়িত্বশীল থাকে বা জবাবদিহি করতে বাধ্য হয়। এরপরে আমরা আসি শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ অর্থ হচ্ছে তার চাকরির যে বিধি, সেই বিধির সম্পর্কে সচেষ্ট সতর্ক থাকা। আমলা বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকে, যা কর্মচারী শৃঙ্খলা বিধি নামে পরিচিত। সেই যে তোমরা জানো যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় একটা আমাদের যে পিএসসি আছে, পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। তো নিয়োগের সময়ে একজন কর্মকর্তাকে যে কি কি দায়িত্ব তাকে বা কি কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়ে তাকে স্বাক্ষর করে কিন্তু চাকরিতে যোগদান করতে হয়। যে চাকরিকালীন সময়ে কোন কোন আচরণ সে করতে পারবে বা কোন আচরণ সে করতে পারবে না, এইগুলোই হচ্ছে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি নামে পরিচিত। এই যে এই বিধিটা, এর ভিত্তিতে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী শৃঙ্খলা বিধি পরিপন্থী কোনো কাজ করে, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া হয়ে থাকে। এরপর আসি আমরা আরেকটা বৈশিষ্ট্য আছে আমলাতন্ত্রে, সেটা হচ্ছে নিয়োগ নীতি। নিয়োগ নীতিটা কি? একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমাদের নিয়োগের ক্ষেত্রে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়, যেখানে কি থাকে, অনেক সময় দেখা যায় যে একটা প্রিলিমিনারি টেস্ট থাকে, তারপরে লিখিত পরীক্ষা থাকে, মৌখিক পরীক্ষা থাকে, বা কখনো কখনো শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। যাই হোক, একটা নিয়োগ পদ্ধতি, একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখানে কাউকে নির্বাচন করা হয় না। শুধু নিয়োগের ক্ষেত্রেই নয়, তাদের বেতন,
ভাতা বা পদোন্নতি প্রভৃতি ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়। যে আমাদেরকে কি কি একটা নিয়োগ নীতির মধ্য দিয়ে যেতে হয় এবং নিয়োগ পাওয়ার পরবর্তী সময়ে তাদের হচ্ছে বেতন, তারপরে বেতনের সাথে অন্যান্য ভাতা বা পদোন্নতি সবকিছুই একটা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এরপর হচ্ছে বিশেষীকরণ। বিশেষীকরণ বলতে কোনো বিশেষ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তকে বোঝানো হয়। আমরা জানি আমলাগণ কোনো কাজে বিশেষভাবে নৈপুণ্য ও দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। আমলারা অনেক সময় কি করে বিশেষ কাজে দক্ষতা বা নৈপুণ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অর্জন করে থাকেন এবং একই কাজ বারবার করার ফলে কি হয়, তারা সেই কাজকে নিজের আয়ত্তে নিয়ে আসে। একটু আজান হচ্ছে, 1 মিনিটের একটু বিরতি, এরপরে আমি আবার শুরু করব। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাথে থাকার জন্য। আমরা তাহলে কোথায় ছিলাম? নিয়োগ নীতি। নিয়োগ নীতি আমরা শেষ করেছিলাম। এরপর আমরা ছিলাম বিশেষীকরণে। বিশেষীকরণ বলতে কোনো বিশেষ বিষয়ে নৈপুণ্য বা দক্ষতা অর্জনের প্রশিক্ষণের কথা এখানে বলা হয়েছে। যে আমলাগণ কি করেন, তাদের নিজেদেরকে কোনো একটা বিশেষ বিষয়ে দক্ষ বা নৈপুণ্য করার জন্য তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন এবং বারবার একই কাজ করার ফলে কি হয়, ওই বিষয়ে তাদের নিজেদের আয়ত্তে চলে আসে ওই কাজটা। এবং কোনো পদে নিয়োগ করার ক্ষেত্রে বা পদোন্নতির ভিত্তি কোনো নির্দিষ্ট বিষয় কাজে বিশেষ ধরনের প্রস্তুতি ও অভিজ্ঞতা বিবেচিত হয়। বিশেষীকরণের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। যেমন এই মুহূর্তে বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের কয়েকটা মন্ত্রণালয়কে এই মুহূর্তে অনেক বেশি কাজ করতে হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় যেটা আছে, তাদেরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, বা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা আছে বা স্বাস্থ্য অধিদপ্তর যেটা আছে, তাদেরকেও অনেক কাজ করতে হচ্ছে। এবং আমাদের যে আইসিটি মন্ত্রণালয়, সেই আইসিটি মন্ত্রণালয় কিন্তু এই মুহূর্তে অনেক কাজ করতে হচ্ছে। তো এই যে হচ্ছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়কেও অনেক কাজ করতে হচ্ছে। তো এই যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো, তাই না, এই মন্ত্রণালয়ে তোমরা দেখে থাকবা যে খুব রিসেন্টলি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন জেলা পর্যায়ের এসপি বা ডিসি এদেরকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে, বদলি করা হচ্ছে, নতুন নতুন মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই যে এইসব ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে যে কার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে বা কোন বিষয়ে কে ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে খুঁজে খুঁজে, কারণ যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই দুর্যোগ থেকে অতিক্রান্ত করতে আমাদের প্রয়োজন কি? দক্ষ প্রশাসন, হ্যাঁ। তো এই যে দক্ষ প্রশাসনের যে দক্ষ কর্মচারী থাকে, তাহলে কি এই দুর্যোগ মোকাবেলা করাটা অনেক সহজ হবে। তো এই জন্যই যে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছেন তাদেরকে এখন এই মুহূর্তে নিয়োগ দেওয়া হচ্ছে। তো সেই জন্যই বলা হচ্ছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যে যে কোনো বিশেষ ধরনের প্রস্তুতি অভিজ্ঞতা হচ্ছে কাজে, কোনো নির্দিষ্ট কাজে নিয়োগের ক্ষেত্রে বিবেচিত হওয়ায় বিশেষীকরণের গুরুত্ব বর্তমানে অনেক বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসো নির্ধারিত বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা। আমরা জানি যে
একজন আমলা কি তার একটা নির্ধারিত বেতন আছে এবং বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাই না? এই যে বেতন বা হচ্ছে সুযোগ সুবিধাগুলো সেগুলো নির্ভর করে যোগ্যতা এবং পদমর্যাদা অনুসারে সংগঠনের বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়। যে চাইলেই একজনকে কম বা বেশি বেতন দেওয়া যায় না, এই ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা লাগে। যার যে যোগ্যতা সেই যোগ্যতার উপর ভিত্তি করে তার বেতন বা অন্যান্য সুবিধা হচ্ছে হয়ে থাকে। আমলারা কোনো না কোনো বেতন ক্রমের অন্তর্ভুক্ত। আমরা জানি আমাদের যে বেতন কাঠামো আছে সেই কাঠামোতে অনেকগুলো বেতন ক্রম আছে, তাই না? যে অনেকগুলো ধাপ আছে বা অনেকগুলো গ্রেড আছে। তো প্রত্যেক আমলা কোনো না কোনো গ্রেডের অন্তর্ভুক্ত হয়ে সে তার বেতন বা অন্যান্য ভাতাদি পেয়ে থাকে। এই বেতন ও ভাতাদি সরকারি সংগঠনের সাফল্য বা ব্যর্থতার সাথে কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। যে সরকার যদি ভেঙে যায় বা সরকার যদি ব্যর্থ হয় তখন কর্মকর্তা বা কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। বেতন তার নির্ধারিত যোগ্যতা অনুযায়ী সে সবসময় একজন কর্মকর্তা বা কর্মচারী বেতন পেতেই থাকবে। তো আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আর একবার একটু যদি কেউ স্ক্রিনশট নিতে চাও, আমি একটু সময় দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম বৈশিষ্ট্য ছিল পদসোপান নীতি। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো বা একটু দেখে নাও। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল স্থায়িত্ব। 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল নিরপেক্ষতা, তোমরা একটু দেখে নাও। এরপরে ছিল পরিবর্তনশীলতা বা নমনীয়তা, তারপরে ছিল কি নিরবচ্ছিন্নতা, এরপরে ছিল নিয়মানুবর্তিতা, তারপরে অজ্ঞাতনামা থাকা, এরপর হচ্ছে দায়িত্বশীলতা, শৃঙ্খলা বোধ, এরপরে ছিল নিয়োগ নীতি, বিশেষীকরণ, তারপরে সর্বশেষ ছিল নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। তো এই বৈশিষ্ট্যগুলো যখন একটা কোনো প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান থাকবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে আমলাতন্ত্র। এখন আমরা আসি যে আমলাতন্ত্রের কাজ কি। এই আমলাতন্ত্রের কার্যাবলী থেকে প্রশ্ন অনেক সময় 3 ভাবে আসে তোমাদের পৌরনীতি সুশাসনে। একটা হচ্ছে সরাসরি আসে আমলাতন্ত্রের কার্যাবলীগুলো আলোচনা করো। আবার অনেক সময় আসে যে সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। আবার আসে অনেক সময় যে জনসেবায় আমলাতন্ত্র কি কি কাজ করছে। তো প্রশ্ন যেটাই হোক না কেন উত্তর একটাই, সেটা হচ্ছে আমলাতন্ত্রের কাজ। আমরা শুরুতেই বলেছিলাম যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাগুলো হচ্ছে কি জনকল্যাণমূলক রাষ্ট্র। এর ফলে রাষ্ট্রের কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছে এবং রাষ্ট্রের কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে আমলাতন্ত্রের কাজের পরিধিও অনেক বিস্তৃত হয়েছে। বর্তমানে সকল রাজনৈতিক ব্যবস্থায়, যে একটা রাজনৈতিক ব্যবস্থা সেটা যেই হোক না কেন, যেমনই হোক না কেন, একদলীয় হোক বা বহুদলীয় হোক বা রাষ্ট্র ব্যবস্থা এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয়, যেই ধরনের ব্যবস্থাই হোক না কেন, দলীয় ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, সব ধরনের রাজনৈতিক ব্যবস্থায় বর্তমানে আমলাতন্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। যে কোনো ধরনের সরকারি নীতিমালা ও উদ্যোগের সাফল্য আমলাদের কাজের উপরই নির্ভরশীল। অর্থাৎ আমলারা কিভাবে কাজ করলো সেই কাজের উপরই নির্ভর করবে একটা সরকারের সফলতা বা ব্যর্থতা। আবার যে জনগণের জনকল্যাণ হচ্ছে কিনা বা জনসেবা হচ্ছে কিনা সেটাও নির্ভর করে আমলাদের কাজের উপরে। সুতরাং এখন আধুনিক যে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমলারা কি কি কাজ করে আমরা একটু দেখে নিই। প্রথম কাজ হচ্ছে আইন কার্যকর করা। আমরা জানি আমাদের সরকারের 3টা বিভাগ আছে। একটা হচ্ছে আইন বিভাগ, একটা শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। তো এই যে 3টা বিভাগের 3 ধরনের দায়িত্ব আছে। যেমন আইন বিভাগ কি করে? আইন প্রণয়ন করে। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী শাসন পরিচালনা করে। আর বিচার বিভাগ কি করে? যে আইন বিভাগ যে আইন প্রণয়ন করলো, শাসন বিভাগ সেই অনুযায়ী শাসন করছে কিনা সেটা বিচার করার দায়িত্ব হচ্ছে আমাদের বিচার বিভাগের। এটা হচ্ছে আমাদের সরকারের কাঠামো। কিন্তু এই যে আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করলো, সেই আইন কিন্তু আইন বিভাগের সদস্য যারা আছে বা শাসন বিভাগের সদস্য
বা শাসন বিভাগের যে রাজনৈতিক অংশ আছেন তারা কিন্তু এটাকে কার্যকর করছে না। কার্যকর করছে কারা? যারা শাসন বিভাগের সদস্য, শাসন বিভাগের প্রশাসনিক অংশ, অর্থাৎ আমলা। আমরা জানি আমাদের প্রশাসনের একদম কেন্দ্রবিন্দু থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে আমলারা কর্মরত আছে। তো ওই সরকারের আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করছে, সে আইনটা বাস্তবে কার্যকর করছে কে? এই আমলারা। আমলারা বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করে সরকারের যে প্রাত্যহিক রুটিন মাফিক যে কাজগুলা, সেই কাজগুলো করে থাকেন। এই জন্য বলা হয় যে আইনকে বাস্তবে প্রয়োগকারী সংস্থা হচ্ছে আমলা। আমলারাই আইনকে বাস্তবে প্রয়োগ করে থাকে। এরপর হচ্ছে আইন প্রণয়নের সাহায্য করা। আমরা জানি আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন বা আমাদের আইনসভার সদস্য বা এমপি যাই বলি না কেন, এই যে এমপি যারা আছেন তারাই তো আইনটা প্রণয়ন করেন। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তাদের হয়তো তারা রাজনৈতিক দিক থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বা প্রশাসনিক কাজ করার দিক থেকে তাদের অনেক ক্ষেত্রেই অনভিজ্ঞতা থাকে। আর আমলারা হচ্ছে দক্ষ, তারপরে অভিজ্ঞ এবং উচ্চশিক্ষিত হয়, আইনের বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী থাকে, তাই না? এর ফলে কি হয়, বর্তমানে আইনসভায় যে খসড়া বিল উপস্থাপিত হয়, খসড়া বিল তার আগে আমাদের জানতে হবে যে বিল কি। ঠিক আছে, বিল হচ্ছে আইন প্রণয়নের উদ্দেশ্যে আনিত প্রস্তাব। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমাদের বাজেট প্রণয়ন হচ্ছে, যেহেতু জুন মাস শেষ হয়ে গেল, এখন জুলাই মাস। তো আমাদের যে এই অর্থ বছরের অর্থাৎ 20-21 অর্থ বছরের যে বাৎসরিক বাজেটটা, বাজেট কি? বাজেট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের অর্থাৎ এক বছরের আয় ব্যয়ের হিসাব, যে এই অর্থ বছরে সরকারের আয় কত এবং ব্যয় কত, এই সংক্রান্ত হিসাব নিকাশই হচ্ছে বাজেট। তো এই বাজেট আমরা জানি যে জুন মাসেই বাজেট উপস্থাপন করা হয়। তো যে বিভিন্ন মন্ত্রীরা তাদের স্ব মন্ত্রণালয়ের হয়ে কি করলো, যে বিভিন্ন বাজেট উপস্থাপন করলো। যে করোনার মহামারীর মধ্যেও তারা কিন্তু কি করছে, যে একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মহামারীর মধ্যেও বাজেট অধিবেশন আহ্বান করেছেন এবং বিভিন্ন মন্ত্রীরা এই যে অধিবেশনে তারা বিভিন্ন বাজেট উপস্থাপন করছে। তো এই যে বাজেটটা উপস্থাপন করছে, এই বাজেটকে তোমার সাংবিধানিক ভাষায় বলা হয় খসড়া বিল। তো এই খসড়া বিল অধিকাংশই আমলারাই প্রস্তুত করে দেয়। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়, তারপরে অর্থ ব্যাংক বীমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল প্রশাসনিক বিভাগই করে থাকে। তবে আমলারা যদিও খসড়া বিল প্রস্তুত করে থাকেন, এই বিলটাকে আইনসভায় উপস্থাপিত হতে হবে এবং আইনসভায় আলোচনার মাধ্যমে এই বিলটাকে পাস হতে হয়। এরপর হচ্ছে সরকারি নীতি নির্ধারণে সাহায্য করে। আমরা আগেই বলেছিলাম যে আমলাদের দ্বারা সরকারি নীতিমালা বাস্তবায়নের উপরই কি হয়, সরকারের সাফল্য ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। যে আমলারা সরকারি কাজ কিভাবে কাজ করছে বা সরকারের নির্দেশিত বা সরকারের যে নির্ধারিত নীতি আছে সেই নীতি অনুযায়ী আমলারা কাজ করছে কিনা, এটার উপরেই কিন্তু নির্ভর করে একটা সরকার ব্যবস্থার সাফল্য বা ব্যর্থতা। সাধারণ ভাবে বলা হয় কি, যে আমলাদের কাজ হচ্ছে সরকারি নীতি বাস্তবায়ন, সরকারি নীতি নির্ধারণ না। কিন্তু অনেক বাস্তবে দেখা যায় যে মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় কি করে, আমলাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে থাকেন, কেননা আমলারা এসব বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। তাহলে সহজভাবে বলতে পারি যে যেহেতু আমলারা দীর্ঘদিন ধরে একই কাজে থাকে, এই জন্য তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং তারা যেহেতু উচ্চশিক্ষিত, এই জন্য বিভিন্ন বিষয়ে তাদের মানে স্পষ্ট ধারণা থাকে বা আধুনিক ধারণা থাকে। এই জন্য একটা সরকার যখন ক্ষমতায় আসে, তো ক্ষমতায় আসার পরে সেই সরকারের নীতি নির্ধারণ করার জন্য আমলাদের সাথে
পরামর্শ করে এবং আমলারা সরকারি নীতি নির্ধারণে রাজনৈতিক প্রশাসক যারা আছেন তাদেরকে সহযোগিতা করে থাকে। এরপর হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। আমরা আগে বলেছি সরকারি কাঠামোতে যে বিচার সংক্রান্ত কাজ হচ্ছে বিচার বিভাগের হাতে, কিন্তু আমলারাও বিচার সংক্রান্ত অনেকগুলো কাজ করে থাকে। যেমন এখানে দেখো কয়েকটা বিষয়ের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালটা কি? আমরা জানি সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি বা তাদের বিষয়ে বিভাগীয় বিভিন্ন বিষয় সেই সব কিছু নিয়ন্ত্রণ করেন হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই প্রশাসন তারপর হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা করা। মোবাইল মানে কি? চলমান, তাই না? আমরা এখন দেখি যে বিভিন্ন বাজারের যে দ্রব্যের দাম কেউ বেশি নিচ্ছে কিনা, বা এই যে এখন এই মুহূর্তে কি করোনাকালীন সময়ে যে করোনার যে স্বাস্থ্য উপকরণ, বিশেষ করে মাস্ক, হ্যান্ড গ্লাভস বা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, অর্থাৎ এই সময়ের প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলার যে কেউ হচ্ছে বিএসটিআই অনুমোদিত নিয়মের মধ্যে থেকে উৎপাদিত হচ্ছে কিনা, বা হচ্ছে দামটাও জনগণের জন্য সহনীয় কিনা, এই সংক্রান্ত বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এই যে মোবাইল কোর্ট, এখানে একজন ম্যাজিস্ট্রেট থাকেন এবং তার আন্ডারে একটা টিম থাকে, ঠিক আছে? এই টিম নিয়ে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা তিনি কি করেন, বিভিন্ন জায়গায় যান, যে যদি কোনো অসঙ্গতি তার সামনে বা তার চোখে পড়ে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক সেই জায়গায় বসে তিনি কি করেন, এটার একটা বিচার করেন, বিভিন্ন দণ্ডে দণ্ডিত করেন। হতে পারে অনেক সময় যে অর্থদণ্ড বা অন্য যে কোনো দণ্ড, এর জন্য তার কোর্টে যেতে হয় না বা করতে হয় না। এছাড়া আছে ট্রেডমার্ক রেজিস্ট্রি, জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমলারাই আইন মোতাবেক অনেক বিরোধ মীমাংসা করে থাকে। এবং আমলারা এই যে কাজগুলো করেন, এটা কিন্তু করেন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ আদালত কিছু কিছু আমলার উপরে এই বিচারের ভার দিয়ে রেখেছে বা তাদের বিচারের ক্ষমতা দিয়ে রেখেছে। এরপর হচ্ছে দৈনিক কার্যাবলী সম্পাদন। একটা সরকার ব্যবস্থার প্রতিদিনের কিছু কাজ থাকে, এই কাজগুলা বিধি মোতাবেক, যে বিধি অনুযায়ী বা সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী যাই বলি না কেন, এবং রুটিন মাফিক যে প্রশাসনিক কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করে আমলারা। এর মাধ্যমে দেশ ও জনগণের সেবা প্রদান করে থাকে। তারা বিভিন্ন দপ্তর বা হচ্ছে বিভাগের মধ্যে সমন্বয় সাধন করেন। আমরা জানি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর বা বিভাগ রয়েছে। এই যে বিভাগ বা দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করে আমলারা। এসব কিছু করে, এই সব কিছুই তারা করে কি দল এবং রাজনৈতিক নিরপেক্ষতার সাথে। তারপরে জনগণের সরকারের নিকট জনগণের দাবি দেওয়া উপস্থাপন করা। আমরা শুরুতে বলেছিলাম যে আমলারা একদম কেন্দ্র থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যে কেন্দ্রবিন্দু সচিবালয়, সেখান থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত আমলারা কাজ করেন। তার অনেক সময় দেখা যায় রাজনৈতিক প্রশাসক যারা আছেন তারা কিন্তু সবসময় একেবারে মাঠ পর্যায়ে জনগণের দোরগোড়ায় যেতে পারেন না। আবার জনগণ, সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু একজন রাজনৈতিক প্রশাসকের কাছে বা একজন মন্ত্রীর কাছে পৌঁছাতে পারেন না। তো আমলারা যেহেতু একেবারে কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসন পর্যন্ত কাজ করেন, সেই ক্ষেত্রে জনগণের বিভিন্ন দাবি দেওয়া তারা সরকারের নিকট হচ্ছে উপস্থাপন করেন। একইভাবে সরকারের হচ্ছে যে কাজগুলো আছে সেগুলো জনগণের সামনে তুলে ধরেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী, আমরা জানি যে একটা রাষ্ট্র ব্যবস্থায় অনেক মানে ব্যক্তি থাকেন বা হচ্ছে অনেকগুলো গোষ্ঠী থাকেন, যেমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী। এই যে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং হচ্ছে জনগণের দাবি দেওয়া সরকারের নিকট তুলে ধরেন হচ্ছে আমলারা। এটা হচ্ছে তথ্য পরিবেশন। সরকার আমরা দেখি যে অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন তথ্য দেয়, তাই না? যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করে। তো এই তথ্যগুলো কিন্তু আমলাদের সরবরাহকৃত। আমলারা রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিষয়ে
গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন, সেগুলোকে সংরক্ষণ করেন এবং সমন্বয় সাধন করেন। বিভিন্ন তথ্যের মধ্যে সমন্বয় সাধন করেন, কারণ আমলারা যে আভ্যন্তরীণ ভাবেও যেমন কাজ করেন, একইভাবে আন্তর্জাতিক ভাবেও কিন্তু অনেক আমলারা কাজ করেন। যেমন আমাদের রাষ্ট্রদূত যারা আছেন তারাও কিন্তু আমলা। তারা আইনসভার সদস্য, এই যে আমলা যারা আছেন তারা কি করেন, তারা যে তথ্য সংগ্রহ করলো বা সংরক্ষণ করলো বা বিভিন্ন তথ্যের মধ্যে আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ভাবে তথ্যের মধ্যে যে সমন্বয় করলো, এই যে তথ্য বা পরিসংখ্যান সবকিছু আইনসভার সদস্য ও মন্ত্রীদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সরবরাহ করে থাকে এবং আমলাদের পরিবেশিত তথ্যাদি সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে। এর ফলে কি হয় যে এই যে আমলারা তাদেরকে বিভিন্ন তথ্য সরবরাহ করলো, এই তথ্যের ভিত্তিতে সরকার ব্যবস্থায় যারা আছে তাদের পক্ষে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হয়। ক্লিয়ার তো এই পয়েন্টটা? এখন আসি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা। এই শব্দটা ডিলিট হয়ে গেছে, একটু তোমরা ঠিক করে নিও যে 8 নম্বর পয়েন্ট ছিল পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা। আপনারা কি করেন যে তাদের ব্যক্তিগত যে মূল্যবোধ এবং পেশাগত মূল্যবোধ, এই মূল্যবোধের মধ্যে সমন্বয় করে থাকেন। এই সমন্বয়টা কখন করেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন আমলা কিন্তু সে তার একেবারে ব্যক্তিগত মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সেক্ষেত্রে সে ব্যক্তিগত মূল্যবোধ দ্বারাও যেমন প্রভাবিত হন, একইভাবে তার পেশাগত মূল্যবোধ দ্বারাও প্রভাবিত হন। এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য রক্ষার মাধ্যমেই একজন আমলা কি করেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্ত জনগণের সামনে উপস্থাপন করেন। এবং এই যে ভারসাম্য, ব্যক্তিগত মূল্যবোধ বা হচ্ছে নৈতিক মূল্যবোধ বা পেশাগত মূল্যবোধ, এই উভয় মূল্যবোধের মধ্যে ভারসাম্য অবস্থা একমাত্র আমলাতন্ত্রেই দেখা যায়। এইবার হচ্ছে শাসক ও শাসিতের মধ্যে সেতু বন্ধন। আমলারা কি করেন, যে শাসক কারা, আমাদের যে শাসন বিভাগে যারা আছেন তারা হচ্ছে শাসক, আর শাসিত হচ্ছে সাধারণ জনগণ। তো মন্ত্রী বা এমপি বা আইনসভার সদস্য বা শাসন বিভাগের যে সদস্য আছেন তাদের সাথে সাধারণ জনগণের একটা সেতু বন্ধন রচনা করেন হচ্ছে আমলারা। আমলারা কি করেন, জনগণের দোষ গুণ বা জনগণের না, দুঃখিত, সরকারের দোষ গুণ বা হচ্ছে সরকারের যে কার্যাবলী সেগুলো জনগণের সামনে তুলে ধরেন। একইভাবে হচ্ছে জনগণের বিভিন্ন হচ্ছে সমস্যা সেগুলো সরকারের কাছে তুলে ধরেন এবং এর ফলে কি হয় যে তাদের মাধ্যমে এবং এই আমলাদের মাধ্যমে সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকে, তাই না? তাহলে এখানে কি বলা হচ্ছে, শাসক এবং শাসিতের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করেন আমলারা এবং আমলাদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। অর্থাৎ প্রথম প্রশ্নটা আমরা মনে আসে নিশ্চয়ই যে জনসেবা আমলাতন্ত্র আমরা বলেছিলাম যে অনেক সময় আসে, যে কিভাবে আমলারা জনসেবা করে। তো এইভাবেই জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণের যে সমস্যা সেই সমস্যাগুলার পূরণের মাধ্যমে বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমেই আমলারা জনসেবায় অংশগ্রহণ করে বা জনসেবামূলক কার্যক্রম পরিচালিত করে। সর্বশেষ হচ্ছে আইন সভাকে প্রভাবিত করা। কারণ যে কোনো বিষয় যদি আইন না হয় তাহলে তার গুরুত্ব নাই। তো এই যে আইন সভাকে কিভাবে প্রভাবিত করে আমলারা, একটু শুনে নাও। আমরা জানি যে আমলার আইনসভায় বিভিন্ন কমিটি থাকে, ঠিক আছে, এবং আইনসভায় কমিটির মাধ্যমেই তাদের কাজগুলো করে থাকে। এই যে কমিটি, এই কমিটিতে আমলারাও কিন্তু সদস্য বা কমিটির যখন কোনো বৈঠক হয় সেই বৈঠকে আমলারা উপস্থিত থাকেন এবং এই কমিটিগুলোতে কি হয়, বিভিন্ন আলাপ আলোচনা হয় বা প্রশ্নোত্তর পর্ব হচ্ছে, বিভিন্ন প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমলারা মন্ত্রী প্রশ্ন করেন বা এমপি প্রশ্ন করেন, আমলারা তার উত্তর দেন। তো এই যে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করা,
বা এই যে যে ইয়েগুলো আছে, কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোর যে বৈঠক, সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত হয় যে কোন বিষয়ে হচ্ছে আইন প্রণয়ন করা হবে। তো সেই সময় যেহেতু আপনারা উপস্থিত থাকেন এবং রাজনৈতিক প্রশাসক যারা আছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের উপর নির্ভরশীল, তখন আমলারা রাজনৈতিক নেতৃত্বদেরকে তাদের আইন প্রণয়নে প্রভাবিত করে। অর্থাৎ জনগণের কি সমস্যা আছে সেই সমস্যাটা তার আইন সভার যারা সদস্য আছেন তাদের সামনে তুলে ধরেন। এভাবেও কিন্তু আমলারা কি করছে, জনসেবায় অংশগ্রহণ করছে, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আমলারা প্রভাব বিস্তার করছে এবং এই প্রভাবের মাধ্যমে আইনসভার সদস্য যারা আছেন তারা জনকল্যাণমুখী কোনো আইন প্রণয়ন করছেন। এই হলো আইনসভার কার্যাবলী। আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাদের কার্যাবলীর উপরেই কিন্তু সরকারের সাফল্য বা স্থায়িত্ব নির্ভর করে। অর্থাৎ একটা সরকার তার পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে কিনা সেটা নির্ভর করে আমলাদের কাজের উপর। একইভাবে একটা সরকার সফল হবে কিনা সেটাও নির্ভর করে আমলাদের কাজের উপরে। যার ফলে কি হচ্ছে, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাদের কাজ দিন দিন বৃদ্ধি পেয়েছে, কাজের অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়েছে এবং কাজের পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমলাদের হচ্ছে কার্যাবলী। তো প্রশ্ন যেভাবে আসুক না কেন, আমলাদের ভূমিকা, আমলাদের কার্যাবলী বা হচ্ছে জনসেবায় আমলাদের করণীয় বা আমলাদের কাজগুলো আলোচনা করো, তোমরা এই বিষয়টাই লিখতে পারবে। একটু দেখো, এখন যদি কেউ স্ক্রিনশট নিতে চাও আমলাতন্ত্রের কার্যাবলী, একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সুযোগ দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীবৃন্দ, আমি দু একটা কথা বলেই শেষ করে দিব। আমরা জানি যে আমরা খুব খারাপ সময় অতিক্রম করছি, তোমরাও সবার হয়তো সব ধরনের সুযোগ সুবিধা নাই। হয়তো এই মুহূর্তে অনেকে আছে যাদের ক্লাসে উপস্থিত থাকার ইচ্ছা আছে, কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তোমরা উপস্থিত থাকতে পারছো না। তো পরবর্তীতে ক্লাসগুলো নিয়ে নিও। ঠিক একইভাবে আমাদেরও অনেক লিমিটেশন আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করছি। তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিটা মেনে চলবে, তারপরে মন ভালো রাখার চেষ্টা করবে। একই সাথে পড়াশোনা থেকে দূরে থেকো না, পড়াশোনাটাও একটু চালিয়ে নিও, কারণ এটাও তোমাদের জীবনেরই একটা অংশ। পরীক্ষাটা হয়তো নির্দিষ্ট সময় নাও হতে পারে, 2-1 মাস হয়তো পিছাবে, কিন্তু পরীক্ষা তো হবেই, তাই না? আর যে এটাও তোমাদের একটা কাজেরই অংশ। তোমরা অবশ্যই ক্লাসগুলো করো, কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষক অনেক আন্তরিকতার সাথে নানা প্রতিকূলতা সত্ত্বেও তোমাদের এই অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করছেন। সুতরাং তোমাদের কাছে অনুরোধ, ক্লাসগুলো করো এবং অবশ্যই সরকার নির্দেশিত যে বিধি, সেই বিধি মেনে তোমরা চলাফেরা করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে। খোদা হাফেজ।